This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই দিনের সবথেকে বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয় সওয়াল বঞ্চিত চাকরিজীবীদের আইনজীবীর। এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারছে না। এসএসসি রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য অযোগ্যদের সংখ্যা কত তাও বলতে পারেনি সওয়াল চাকরি প্রার্থীদের আইনজীবীর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে। কি চলছে সেখানে জানবো। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো, বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তৎসহ আইনজীবী মনিন্দর সিং তারা সওয়াল করছেন যে পৃথকীকরণ সম্ভব নয়। অন্যদিকে সিবিআই বলছে পঙ্কজ বনসাল এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে ওএমআর রিসিভ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, তা প্রত্যেকটা অথেন্টিক এবং অরিজিনাল, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব, এই দিকে ইঙ্গিত করছে সিবিআই। কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী স্পষ্ট করে বলছেন সম্ভব নয়, নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াই চ্যানেলে যে শিক্ষকরা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা বসে রয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন এবং তারা নজর রাখছেন সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব চলছে সেদিকে, এবং তারা স্বাভাবিকভাবে আজকে শুনানি শুনছেন। কিন্তু যে কথা বলার, যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তারা সরাসরি সওয়াল করছেন যে এই পৃথকীকরণ সম্ভব না। আমি কথা বলবো যারা রয়েছেন, যারা মামলা শুনছেন। এখানে সিবিআই বলছে পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটা অথেন্টিক, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বলছেন সম্ভব নয়, নতুন করে পরীক্ষা। দেখুন, আমরা সিবিআই যা সাবমিশন দিচ্ছে তার সঙ্গে আমরা সহমত। আমাদের খুব ভালো লাগছে যে সিবিআইয়ের সাবমিশনটা আমাদের পক্ষে যাচ্ছে এবং তারা এই যে টেন্টেড আনটেন্টেড যে সেগ্রিগেশন, সেটা তাদের সাবমিশন থেকে অনায়াসে করা সম্ভব। সিবিআই বলছে যে পঙ্কজ বনসাল ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে ডেটা উদ্ধার হয়েছে মিলে যাচ্ছে, অর্থাৎ ওই সাদা খাতা, ব্ল্যাঙ্ক ওএমআর, এগুলো যে অথেন্টিক তারা সে কথা বলছে। তাহলে যাদের ব্ল্যাঙ্ক ওএমআর নেই তারা হচ্ছে যোগ্য, তোমরা তাহলে কি আলটিমেটলি কোন দিকে শুনানিটা যাচ্ছে? বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী বলছেন সম্ভব নয় পৃথকীকরণ। আপনি যেটা বুঝছেন আমরাও সেটা বুঝছি। সমস্ত মানে যারাই এই বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছে তারা সবাই সব কিছুই দেখতে পাচ্ছে যে যোগ্য কারা আর অযোগ্য কারা। যাদের উপরে দেওয়া ছিল যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, তারাই কিন্তু ঠিকঠাকভাবে তথ্য দিয়ে সাহায্য করছে যে যোগ্য আর অযোগ্যকে আলাদা করা সম্ভব, এবং সেটাই কিন্তু আজকে সিবিআই কোর্টে প্রডিউস করছে। আমরা মানতে বাধ্য, কারণ সিবিআইকেই দেওয়া হয়েছিল দায়িত্বটা এবং সিবিআই সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করেছেন এবং কোর্টে সেটা প্রডিউস করছেন। এসএসসি একাধিকবার জানিয়েছে যে তারা কজন যোগ্য সে ডেটা দিতে পারবেন এবং সেখান থেকেই মূলত সমস্যার সূত্রপাত। আজকে চাকরি ইনস্টেক এই যোগ্য শিক্ষকদের সওয়াল জবাব চলছে, আদালতের দিকে প্রত্যেকে নজর রয়েছে। এখন সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু সওয়াল করছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। এদিকে আজই শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বুধবার রাজ্য বাজেট প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সংঘাত থেকে সরে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবেন শাসক বিরোধী উভয় পক্ষই। রণকৌশল ঠিক করতে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, আরও একবার জানিয়ে রাখি, বুধবার রাজ্য বাজেট। তার আগে সকলের নজর রাজ্য বাজেটে কি চমক থাকতে পারে তার দিকে। আমাদের সঙ্গে সৌরভ ঘোষ প্রতিনিধি রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে রাজ্যপাল ভাষণ দিচ্ছেন, কিন্তু বুধবার যে বাজেট পেশ, সেই বাজেটে যেহেতু তুমি বলছিলে যে 26-এর ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট, কোনো নতুন চমক থাকতে পারে কি? অবশ্যই তোমাকে প্রথমেই বলি যে রাজ্যপালের ভাষণ কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু বেরিয়ে আসবেন এবং রাজ্যপালকে যেভাবে সাদর অভ্যর্থনা করে বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে এই বিদায় লগ্নেও কিন্তু গাড়িতে তুলে দিতে মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আসবেন। নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে চলা এই যে সংঘাত পর্ব, এই সংঘাত পর্ব মিটিয়ে 2026-এর আগে 2025-এর এই শেষ পূর্ণাঙ্গ বাজেট অনুষ্ঠিত হতে চলেছে, বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেট অধিবেশনে কিন্তু ভাষণ রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং তুমি যেটা বলছিলে যে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট, কারণ 2026-এ যে বাজেটটি হবে সেটা ভোট অন অ্যাকাউন্ট। সুতরাং এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে নতুন কি ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হবে কিনা, অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে বাড়ানো হবে কিনা বরাদ্দ, এগুলো নিয়ে কিন্তু নিঃসন্দেহে একটা আলোচনা
আলোচনা চলছে। রাজ্যপাল এখনো পর্যন্ত বিধানসভায় রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ভাষণ শেষ হলে তিনি কিন্তু বেরিয়ে আসবেন। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাবো আপনাদের। বাজেট অধিবেশনের শুরুতেই মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কিনা শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। যাবেন না জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে খবরে নজর রাখবো। জেল মুক্তির পর প্রথম পরিষদীয় দলের বৈঠকে যোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। তার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বালুকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছিল, প্রমাণ করতে পারেনি। জ্যোতিপ্রিয় প্রশংসায় পঞ্চমুখ মমতা। তবে এর পাশাপাশি মদন মিত্রকে ভর্ৎসনা করেন তৃণমূল সুপ্রিমো। বারবার ক্ষমা চাইলেই ক্ষমা করা যায় না, কামারহাটির বিধায়ককে ধমক দলনেত্রীর। উদয়ন গুহকেও ভর্ৎসনা মমতার। যাও মানুষের কাছে গিয়ে ক্ষমা চাও, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের কাজের প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর নিশানায় বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ও। তোমার কাণ্ড কারখানায় কান পাতা দায়, বিধানকে ভর্ৎসনা তৃণমূল নেত্রীর। দলকে একসঙ্গে চলতে হবে, প্রকাশ্যে মিডিয়ার সামনে মুখ খোলা যাবে না। একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দলীয় বৈঠকদের বার্তা তৃণমূল নেত্রীর। মদন মিত্রের কোন মন্তব্যের জন্য তৃণমূল নেত্রী রোষানলে পড়তে হলো তাকে, আরো একবার মনে করিয়ে দিই আপনাদের, শুনুন। যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা, এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। সংগঠনে আমি শেষ কথা বলবো, পরিষদীয় দলের বৈঠকে আরও একবার মনে করালেন মমতা। বিধানসভা ভোটের প্রস্তুতির নির্দেশ তৃণমূল নেত্রীর। 2/3 আসন জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরে কাজে জোর দেওয়ার নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিষদীয় দলের বৈঠকে আরও একবার মনে করালেন সংগঠনে তিনি শেষ কথা বলবেন। এর পাশাপাশি বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। বললেন বুথ স্তরে কাজ করতে হবে, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ বিতর্ক খুঁচিয়ে আবারও সরব শুভেন্দু অধিকারী। 2 তৃণমূল বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। শপথ বিতর্কে রাজ্যপালকে চিঠিও দিয়েছেন তিনি। জানালেন নিজেই রাজ্যপালের নির্দেশ এবং সংবিধানকে অগ্রাহ্য করে শপথ, বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশ নিতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যপালকে পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন একথা শুভেন্দু অধিকারী। সংবিধানের বাইরে 2 এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই 2 সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে, আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে।
আর এবার যে খবরের নজর রাখবো, আবার মালদায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি। মহানন্দা নদীর পাশে সরকারি খাস জায়গা দখলে বাধা দিলে স্থানীয় এক পরিবারের ওপর চড়াও। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ স্থানীয় ক্লাবের যুবকদের বিরুদ্ধে। এখনো সেই ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র, দেখতে পাচ্ছেন সেই ছবি। এর পাশাপাশি ভোজালিও পড়ে রয়েছে। এই গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার নিমাসরাই এলাকায়। কি ঘটেছিল, কেন এমন ঘটনা ঘটলো জানবো মালদা থেকে প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ। হ্যাঁ দেখো, মালদার যেই জায়গাটাতে এই ঘটনা সেটা হচ্ছে যে মালদার ঠিক মহানন্দা নদীর ধারে এবং তার বাড়ি রয়েছে এবং সেই বাড়ি সেই পরিবার বাধা দিয়েছিল এই সমস্ত দুষ্কৃতীদের, বিশেষ করে ক্লাব কর্তৃপক্ষকে, যারা সেচ দপ্তরে যে জমি রয়েছে মহানন্দা নদীর ধারে যে খাস জমি, সেই জমি দখল করতে যাচ্ছিল এবং তারা সেই পরিবার যেহেতু ওই এলাকাতেই থাকে তারা গিয়ে বাধা দেয় এবং সে বাধা দেওয়ার কারণেই অভিযোগ যে তার রাতে তারা এক দল বল নিয়ে যায়, হাতে আগ্নেয়াস্ত্র ভোজালি সহ বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে তাদেরকে হুমকি দেয় এবং সে আগ্নেয়াস্ত্র হাতে ধরে প্রায় দাপাদাপি করে, তাণ্ডব চালায়। এরপরে তারা পুলিশের দ্বারস্থ হয় এবং পরের দিন যখন ঘটনাস্থলে আরো লোকজন ছুটে আসে তখন দেখা যায় সেই ক্লাব ঘরের মধ্যে সেই আগ্নেয়াস্ত্র এবং ভোজালি সহ অন্যান্য অস্ত্র পড়ে রয়েছে এবং ফলে এলাকায় রীতিমতো মানে আতঙ্কের একটা ছায়া, যে এলাকার মধ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ওপেন এইভাবে ঘোরাঘুরি করছে। বুঝতে পারছি সুব্রতোষ, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, অনেক ধন্যবাদ। ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে, আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি ক্লাবের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে। সবাই ঘাবড়ে, রাত্রেবেলা যা দৃশ্য দেখলাম, ওরা পুরো হাতিয়ার মানে সব বন্দুক টন্দুক হাসপাতাল নিয়ে পুরো মারার জন্য যাবো একদম, মানে পুরো আতঙ্ক, মানে মারার জন্য। ভাগ্নি অসুস্থ হয়ে গেছে, পুরো অসুস্থ মতো আইসিইউতে ভর্তি আছে এখনো। আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা, দেখে টেকে এসেছি। কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। প্রয়াগরাজ্য স্টেশনে গাজোয়ারি হেনস্থা করা হলো বাংলার নাট্য দলকে। এসি কামরা উঠে দুষ্কৃতীদের তাণ্ডব, সিটে দখলের চেষ্টা, বাধা দিতে গেলে নাট্য দলের মহিলা কর্মীদের মারধর, এমনকি ল্যাপটপ চুরির অভিযোগ। আরপিএফ এবং রেলের আধিকারিকদের বারবার সাহায্য চাওয়া হলেও কোনো রকম সাহায্য না মেলার অভিযোগ। হেনস্থার ঘটনায় আতঙ্কে বাংলা নাট্য দলের কর্মীরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আরো বিস্তারিত জানবো প্রতিনিধি সোমা রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, নাট্য দলের এই কর্মীদের তাদের অভিযোগটা ঠিক কি? দেখো, নাট্যদলের কর্মীদের তাদের অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের একটি আমন্ত্রণ ছিল তাদের, যে তাদের একটি নাটক দেখানোর জন্য। তারা ভোপালে গিয়েছিল সেই নাট্য প্রদর্শনীর জন্য এবং তারা যখন ফিরছে তাদের অভিযোগ যে প্রয়াগরাজ স্টেশনের কাছে আসতেই একদল দুষ্কৃতী ট্রেনে উঠে পড়ে। তাদের এসি কামরা ছিল এবং তারা এসি কামরা বুক করেই গিয়েছিল, কিন্তু তাদের ওপর কিন্তু হামলা করা হয় বলে অভিযোগ এবং তারা বলে যে ট্রেনটাকে খালি করে দেওয়ার জন্য এইভাবে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই তারা যেটা বলেছেন যে তারা যখন ওই দুষ্কৃতী দলকে বলে যে সরে যেতে, তখন তাদেরকে মারধর করা হয় এবং একটা বড় অভিযোগ রয়েছে যে ওখানে যারা মহিলারা ছিলেন মহিলাদের কিন্তু হাত ধরে তারা টানে, সেরকম কিন্তু অভিযোগ রয়েছে এবং তাদের বিস্তর জিনিসপত্র ল্যাপটপ থেকে শুরু করে তাদের মানি পার্স সমস্ত কিছু কিন্তু সেখান থেকে তারা ছিনিয়ে নিয়ে যায় এবং যখন তারা যেটা অভিযোগ করেছে যে যারা দুষ্কৃতী দল এসেছিল তারা কিন্তু বারবার এটাই বলছিল যে বাঙালি যারা এসছে, বাঙালি जो लोग आया है वो कहाँ है, এইভাবেই নাকি তারা হিন্দিতে কথা বলছিল। প্রশ্ন হচ্ছে যে সংরক্ষিত কামরায় তো অন্য কারোর ওঠারই কথা নয়, তাহলে সেই সংরক্ষিত কামরায় অন্যরা উঠে পড়লো, দুষ্কৃতীরা উঠে পড়লো, আরপিএফ আর রেলের যারা কর্মী রয়েছেন তারা কেউ কোনো ব্যবস্থা নিলেন না? একেবারেই তাই। দেখো, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। তারা কিন্তু মোট 34 জনেরও বেশি সংখ্যায় ছিলেন এবং তারা এসে কামরা বুক করে গিয়েছিলেন এবং যখন এই ধরনের ঘটনা ঘটছে, তাদেরকে মারধর করা হচ্ছে, চুরি হচ্ছে এবং মহিলাদের হাত ধরে টানটানি করা হচ্ছে, তখন তারা কিন্তু আরপিএফ কে ডাকাডাকি করে এবং তাদের যেটা বড় অভিযোগ তারা কিন্তু সামনে কোনো আরপিএফ কে দেখতে পায়নি এবং তারা জানা যায় তারা টুইট করে এবং রেল দপ্তরেও তারা যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। ফলে যারা মহিলারা ছিলেন খুব স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েন
এবং অন্যান্য যারা পুরুষরা তারা ছিলেন তারা তো তাদেরকে পিস্তল বা মারধরও করা হয়েছে বলে অভিযোগ। এবং তারা আজ পৌঁছেছে কলকাতায়। কলকাতায় পৌঁছে তারা হাওড়া স্টেশনে সেখানে একটি এফআইআর দায়ের করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে দেখো এই পুরো ঘটনাটা নিয়ে কিন্তু আরপিএফ এর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সোমা, অনেক ধন্যবাদ তোমাকে। ছবি দেখাচ্ছি আমরা প্রয়াগরাজ স্টেশনে, সেই সময় সংরক্ষিত কামরায় যেখানে কয়েকজন নাট্যকর্মী তারা ট্রেনে করে যাচ্ছিলেন, সেই সময় এসি কামরায় উঠে পড়ে কয়েকজন দুষ্কৃতী। তারা সেই সময় মহিলাদের উপর হামলা চালায়, আক্রমণ করে, তাদের কাছ থেকে ব্যাগ বা ল্যাপটপ চুরি করে নেয়, অভিযোগ এমনটাই। এবং সেই নাট্যদলের কর্মীরা তারা রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। আমাদের সামনের বাড়িতে এসেছি দিদি আমি এবং আমাদের সব মেয়েরা সব ছেলেরা ওখানে ছিল, প্রোটেস্ট করেছি যেহেতু দিদির হাত ধরে রীতিমতো টানা হয়েছে এবং বিশ্রী ভাবে টানা হয়েছে, আমারও হাত ধরে টানা হয়েছে। রীতিমতো এরকম একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে মানুষ উঠছে বিকেলের পর থেকে হাতের বাইরে বেরিয়ে যায় জিনিসটা, এখনো সেম জিনিসটাই হচ্ছে। কোনো প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার করে একটা কথা বলা হচ্ছে যে আমাদের টিকিট মানে যেগুলো আমরা 2-3 মাস আগে থেকে কেটে রেখেছি সেগুলোর কোনো ভ্যালু নেই। ওদের ভ্যালু আছে, ওরা টিকিট না কেটে উঠছে, সিআরপিএফ কে টাকা খাইয়ে ওরা উঠছে, ওখান থেকে ঘুষ খেয়ে পুলিশ ওদেরকে ওঠাচ্ছে, ওদের টিকিটের ভ্যালু আছে। আমার ফোনটা হাতে নিয়ে নামার সময় কেড়ে নেওয়া হচ্ছিল এবং হাতে নিয়ে ফোন নামছে আপারবার থেকে আমাকে টেনে হিচড়ে নামানো হচ্ছিল। अब बंगाल से हो, अब बंगाली हो, ठीक है, थोड़ा एडजस्ट कर लो। এবং আজ সকালে যখন ওরা ওই মুখে চাদর চেপে হাতে লাঠি সোটা আর্মস নিয়ে উঠেছে, তখন বলছে কাহা হ্যাঁ বাঙ্গাল কা লোক, কাহা হ্যাঁ বেঙ্গলি, বুলা উস্কো, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। মানে এমন যেন মানে আমাদের নিজেদের মনে হচ্ছে যে আমরা বাংলা থেকে বাইরে থিয়েটার করতে গেছি, আমরা থিয়েটার করি সারা বছর, যেন আমরা অপরাধ করে ফেলেছি। 9 তারিখ সকালবেলা অ্যাপ্রক্সিমেটলি 9টা 9:30 নাগাদ পাথারিয়া থেকে অনেক মানুষজন আমাদের ফোর্সফুলি আমাদের এসি কামরায় ঢুকে যায়। আমাদের কিন্তু এসি কামরা বুকিং ছিল, আমাদের কোনো কিন্তু স্লিপার কোচ ছিল না। প্রথমত ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর একটা বিশাল ক্যাওয়াসের সৃষ্টি হয়। আমাদের একজনের ল্যাপটপ ব্যাগ হারিয়ে যায়, আমার নিজের ভ্যানিটি ব্যাগ হারিয়ে যায়, ইনস্ট্রুমেন্ট ব্যাগ হারিয়ে যায়, প্রপস ব্যাগ হারিয়ে যায়। প্রয়াগরাজে ট্রেন ঢুকতেই হুড়মুড়িয়ে লোকে ঢুকে পড়ে, হাতের বাইরে চলে যায় সবটুকু। এবং যখন লোক ঢুকে পড়ে তখন একজন আরপিএফ এসে আমরা যারা প্রোটেস্ট করছি যে ঢুকতে দেবেন না, আমাদের ইনসিকিউর ফিল হচ্ছে, এরকমভাবে লোক ঢুকলে তখন কি হয়, আমাদের আমাদের গ্রুপের ছেলেদের মারতে শুরু করে। আমাদের কোচের M1 কোচ ছিল, ওর যে অ্যাটেন্ডেন্ট আমাদের চোখের সামনে টাকা নিয়ে ওদেরকে ঢুকিয়েছে। আরপিএফ আমাদের চোখের সামনে টাকা নিয়ে জোর করে ঢুকিয়েছে এবং ধাক্কাধাক্কি করছে, তারও ভিডিও আমাদের সামনে রয়েছে। মানে সব কিছু প্রমাণ রয়েছে। কোনো রকম কোনো ব্যবস্থা বলতে কি জিনিস আমরা ন্যূনতম পাইনি। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবারও সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের চেষ্টা, বাধা দিলে বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ। এই মুহূর্তে আরো একটা বড় খবর, পাল্টা বিএসএফ এর মারে জখম এক বাংলাদেশি দুষ্কৃতী। দক্ষিণ দিনাজপুরের মালিকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা, বারবার সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকার চেষ্টা, আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীর চেষ্টাকে ব্যর্থ করে দিল বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ দেয় ওই বাংলাদেশি দুষ্কৃতী। আলো বিস্তারিত জানাবেন রূপক, রয়েছেন টেলিফোন লাইনে। রূপক, হ্যাঁ দেখো, গত কয়েকদিন আগে কিন্তু গঙ্গারামপুরের মল্লিকপুর এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, একজন বাংলাদেশি পাচারকারী ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল, সেই সময় বিএসএফ সতর্কতা অবস্থা যিনি ছিলেন তিনি বাধা দেন। সেই সময় তাকে কিন্তু আক্রমণ করানো হয় এবং তার উপর হামলা চালানো হয়। তার প্রত্যেকটাই কিন্তু সে গুলি চালিয়েছিল। সেই গুলি চালানোর ঘটনায় ওই যে বাংলাদেশি কর্মী ছিল, পাচারকারী ছিল, তাকে কিন্তু বালুঘাট জেলার যে গঙ্গারামপুর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। অবশেষে আজ তাকে গঙ্গারামপুর হাসপাতালের থেকে ছাড়া পাওয়ার পর গঙ্গারামপুর থানা হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এ নিয়ে তারা বিজেপির সঙ্গে বৈঠক করেছেন এবং পুরো বিষয়টি জানিয়েছেন। যেভাবে ওই পাচারকারী বিএসএফ এর উপর হামলা চালিয়েছিল এবং ওই এলাকার একজন ভারতীয় নাগরিকের উপর হামলা চালিয়েছিল, সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং এই ঘটনায় শুধু বিজেপিকে আশ্বস্ত করা হয়েছে যে তারা শুধু এর প্রতিবাদ করেছেন নয়, ওই বাংলাদেশে যিনি আক্রান্ত হয়েছেন তাকে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা কিন্তু বিএসএফ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল। তারপর কিন্তু তাকে আজকে গঙ্গারামপুর থানা হাতে তুলে দেওয়া হয়েছে। এই বারবার কিন্তু এই ঘটনা সামনে আসছে, দেখা যাচ্ছে। কিন্তু বেশ, অনেক ধন্যবাদ তোমার রূপক, অনেক ধন্যবাদ।
শৃঙ্খলা ফেরানোর নামে নৈরাজ্যের বাংলাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশনের মাধ্যমে চলছে ইউনূসের জমানায় শত্রু নিকেশ। বাংলাদেশের পুলিশ জানিয়েছে শনিবার রাত থেকে লাগাতার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৫০০ জনকে, যার মধ্যে বেশিরভাগই হাসিনা দলের সমর্থক। আওয়ামী লীগের দাবি, প্রতিরোধে নামা দলের নেতাকর্মীদের জেলে পুরতেই এই নয়া চক্রান্ত ইউনূস সরকারের। ইউনূস সরকারের পাল্টা হুঁশিয়ারি, সব শয়তানদের নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। গাজীপুরে হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। স্থানীয়দের পাল্টা মারে জখম হয় বেশ কয়েকজন। সেই ঘটনায় ন্যারেটিভ বদলে বিরোধী পক্ষকে নির্মূল করতেই ময়দানে নামে প্রশাসন। শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। ছবি দেখাবো আপনাদের এরপর। বঙ্গবন্ধুর সাধের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি যা ইতিমধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভাঙা বাড়িতেও এখনো কার্যত অবাধে লুটপাটে চলছে। সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বাড়ি, যে বাড়ি একাধিক ঐতিহাসিক স্মৃতি বহন করে। সেই বাড়ি থেকে ইট রড খুলে নিয়ে চলে যাচ্ছেন বাংলাদেশিরা। শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ির ইট রড এবং অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য অনেকে আবার ভ্যান এবং রিক্সাও নিয়ে এসছেন। যারা লুটপাট চালাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত এবং ছিন্নমূল। কেউ কেউ হাতুড়ি এনে সেখান থেকে দেওয়ালের ইট ভেঙে নিচ্ছেন, লোহার রড কেটে খুলে নিচ্ছেন, অনেকে ইট নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এসব নেওয়ার জন্য তারা রীতিমতো রিক্সা এবং ভ্যানও এনেছেন। দেখুন সেই ছবি।